৯ জুন ১৯৭১ বুধবার সন্ধ্যা ৬:৩০। গুলশান ১ নম্বরের গোলচত্বর থেকে ডাটসুন ১০০০ মডেলের একটি গাড়ি ছিনতাই করে গাড়িতে চেপে বসলেন ৬ জন গেরিলা। গন্তব্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল। গাড়িটি চালাচ্ছিলেন শহীদুল্লাহ খান বাদল। চালকের পাশে বসেছেন কামরুল হক স্বপন ও মাসুদ সাদেক চুল্লু। পেছনের আসনে হাবিবুল আলম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জিয়াউদ্দিন আলী আহমদ। তাদের প্রত্যেকের হাতে ৩টি করে গ্রেনেড। গেরিলারা আগে থেকেই জানতেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন সহ বিশ্বব্যাংক এবং অর্থনৈতিক সাহায্যদাতা সংস্থার প্রতিনিধিরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছেন। ত্রিপুরার মেলাঘরেই গেরিলাদের বলা হয়েছিল হানাদাররা সাহায্যদাতা প্রতিনিধি দলের সদস্যদের ঢাকা শহর ঘুরিয়ে দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করবে ঢাকা শহর পুরোপুরি শান্ত, এখানে যুদ্ধের লেশমাত্রও নেই। তোমাদের কাজ হবে রাত ৮টা থেকে ১০টার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে দূরবর্তী স্থানে তথা সদরঘাট অথবা কমলাপুর স্টেশনের দিকে প্রতিদিন ৪-৫টা করে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো। সন্ধ্যা ৭টার দিকে গেরিলারা ইন্টারকন্টিনেন্টালের কাছে গাড়ি থামালেন। ঠিক এই সময়ই প্রতিনিধি দলের দুটি বাসও হোটেলে প্রবেশ করে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের প্রবেশ মুখটি ছিল রিভলভিং, যার ফলে দুজনের বেশি একসঙ্গে ঢোকা সম্ভব ছিল না। গাড়ি থেকে চটজলদি নেমেই মুহূর্তের মধ্যে হোটেলের পাশের দুটি বড় গাছের আড়ালে লুকিয়ে পড়েন গেরিলা মায়া ও আলম। তারপর বাসগুলো সরতেই গেরিলারা দেখলেন হোটেলের প্রবেশ মুখে লোকের ভিড়। তৎক্ষণাৎ গ্রেনেডের পিন খুলে মায়া ও আলম দুটি গ্রেনেড নিক্ষেপ করেন। ২-৩ সেকেন্ড পর ফের দুটি গ্রেনেড ছুঁড়েই গাড়ির দিকে ছোটেন তারা। গাড়ি চালুই ছিল। গাড়িতে বসেই গেরিলারা দেখলেন ৪টি গ্রেনেড বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। একদিকে আতঙ্ক, অন্যদিকে প্রাণ বাঁচাতে পরিমরি চেষ্টা। দুয়ে মিলে ভারী হয়ে উঠল পুরো হোটেলটির পরিবেশ। হোটেলের পাশ থেকে গাড়ি ছুটিয়ে সোজা মগবাজারে চলে এলেন গেরিলারা। মগবাজারেই এক বাড়িতে তখন চলছিল শান্তি কমিটির বৈঠক। গেরিলারা বাইরে থেকে ৩টি গ্রেনেড ছুঁড়েই চলে যান দৈনিক পাকিস্তান ও মর্নিং নিউজ পত্রিকা অফিসের সামনে। চলন্ত অবস্থায় দুটি গ্রেনেড নিক্ষেপ করে পুরানা পল্টনের গলিতে ঢুকে গাড়ি ফেলে পালান গেরিলারা। সেদিন রাতেই বিবিসি ও ভয়েস অফ আমেরিকার খবরে বলা হলো হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভয়াবহ গেরিলা হামলায় ৮ থেকে ৯ জন মারা গেছেন এবং ৩০ থেকে ৩৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। রেডিওতে আক্রমণের খবর শুনে মেজর খালেদ মোশাররফ লাফিয়ে উঠে ক্যাপ্টেন আবু তাহের মোহাম্মদ হায়দারকে বললেন, দিস অল আর ক্র্যাক পিপল। ওদের আমি বললাম হোটেল থেকে কয়েক কিলোমিটার দূরে আক্রমণ করো, শুধু বিস্ফোরণের শব্দ যেন ওদের কানে যায়। অথচ ওরা কি করলো দেখো, হোটেলের ভেতর ঢুকেই কিনা গ্রেনেড ব্লাস্ট করলো। মেজর খালেদ মোশাররফের এই উক্তি ছড়িয়ে গেল। ঢাকা প্লাটুন তথা ৩ নম্বর প্লাটুনের নাম মুখে মুখেই ছড়িয়ে গেল ক্র্যাক প্লাটুন হিসেবে। মে মাসে ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফের নির্দেশনায় ও ক্যাপ্টেন এটিএম হায়দারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ত্রিপুরার মেলাঘরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল একদল তরুণ ও কিশোরকে। আরবান গেরিলা যুদ্ধের জন্য বিশেষ প্রশিক্ষণ নেওয়া এই প্রশিক্ষণার্থীরা প্রত্যেকেই ঢাকা শহরকে হাতের তালুর মতোই চিনতেন। তাদের মূল লক্ষ্য হিট অ্যান্ড রান। ৩ জুন ত্রিপুরার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ১৭ জন তরুণ ও কিশোরের সমন্বয়ে গঠিত বিশেষ এই দলটি। এই সময় তাদের সঙ্গে ছিল ১২টি গ্রেনেড, ১৬০ রুপি এবং প্রত্যেকের একটি করে বেয়োনেট। ৫ জুন গেরিলা দলটি ঢাকায় পৌঁছায়। ৯ জুন হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুর্ধর্ষ অপারেশন চালান ক্র্যাক প্লাটুনের ৬ জন গেরিলা। এরপর একে একে ক্র্যাক প্লাটুনের দুঃসাহসিক গেরিলারা একে একে পরিচালনা করেন অসংখ্য অপারেশন। একের পর এক গেরিলা আক্রমণ ও আচমকা অপারেশনে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানি সেনাদের মনে ভয় ঢুকে যায়, কারণ হোটেল ইন্টারকন্টিনেন্টালের মতো দুর্ভেদ্য নিরাপত্তা বেষ্টনী ও কড়া নিরাপত্তা ভেদ করে গেরিলা আক্রমণ ছিল রীতিমতো দুঃসাধ্য কাজ। অথচ সেখানেই ৩ দফা গেরিলা আক্রমণ। অন্যদিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের ছাদ থেকে মেশিনগান দিয়ে সদা পর্যবেক্ষণ করায় ফার্মগেট চেকপোস্ট ছিল ঢাকার সবচেয়ে নিরাপদ চেকপোস্টগুলোর মধ্যে একটি। সেখানেও হয়েছে গেরিলা আক্রমণ।
সবশেষ ধানমন্ডি ২০ নম্বর সড়কের চীনা দূতাবাস ও ১৮ নম্বর সড়কের বিচারপতি আব্দুল জব্বার খানের বাসার সামনে অবস্থানরত সেনাদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে বেশ কয়েকজনকে হত্যার ঘটনা রীতিমতো পাকিস্তান সেনাবাহিনীর রাতের ঘুম নষ্ট করে ছাড়ে। এক পর্যায়ে এই গেরিলাদের ধরতে চিরুনি অভিযানে নামে পাকিস্তান সেনাবাহিনী। বাড়ি বাড়ি চালানো হয় তল্লাশি, চতুর্দিকে চালানো হয় সাঁড়াশি অভিযান। একই সঙ্গে চলে গোয়েন্দা তৎপরতা। পাকিস্তান পন্থীদের দেওয়া হয় নানা পুরস্কারের টোপ। এরপরই ক্র্যাক প্ল্যাটুনের গেরিলা বদিউল আলমের বিষয়ে হানাদারদের কাছে তথ্য ফাঁস করেন বদির বন্ধু এনএসএফ কর্মী ফরিদ। ২৯ আগস্ট সকাল ১১টা ঢাকা কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিনের বাসায় বসে ফরিদ, জাফর এবং পারভেজ হাসানের সঙ্গে তাস খেলছিলেন ক্র্যাক প্ল্যাটুনের গেরিলা বদিউল আলম বদি। খেলার মাঝে মাঝে ফরিদের উঁকি ঝুঁকি দেখতে পেয়ে বদির খানিকটা খুঁত লাগছিল। সকাল ১১:৩০টার দিকে পাকিস্তানি সেনাদের একটি দল বাড়িটি ঘেরাও করে। বদি বিষয়টি বুঝতে পেরে জানালা দিয়ে টপকে পালাতে গিয়েও ব্যর্থ হন। পাকিস্তানি সেনারা সেই আসর থেকে কেবল বদিকেই তুলে নিয়ে যায়। ক্র্যাক প্ল্যাটুনের গেরিলা লিনু বিল্লা ডেইলি স্টারকে বলেন, ক্র্যাক প্ল্যাটুনের গেরিলাদের তথ্য পাচারের বিষয়ে ঢাকা কলেজের অধ্যাপক জালাল উদ্দিনের ছেলে এনএসএফ কর্মী ফরিদ দায়ী। আটকের পর বদিকে নিয়ে যাওয়া হয় নাখালপাড়া ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এমপি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে। সেখানে তার উপর পাশবিক নির্যাতন করা হলেও সহযোদ্ধাদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। অন্যদিকে ফরিদের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এদিন রাতে ইস্কাটনের বাসা থেকে পাকিস্তানি সেনারা তুলে নেয় আব্দুস সামাদকে। একই সঙ্গে তুলে নেওয়া হয় তার স্ত্রী ও শিশুকন্যাকেও। টর্চার সেলে নির্যাতনের সময় প্রস্তাব দেওয়া হয়, যদি তিনি সহযোদ্ধাদের নাম প্রকাশ করেন তাহলে তাকে তার স্ত্রী ও শিশুকন্যা সহ ছেড়ে দেওয়া হবে, নয়তো সবাইকেই হত্যা করা হবে। এক পর্যায়ে সবকিছু স্বীকার করতে বাধ্য হন আব্দুস সামাদ। সামাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এদিন রাত ২টায় আজাদ, জুয়েল এবং কাজী কামালকে ধরতে মগবাজারের বাড়িতে অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। অভিযানের শুরুতে কাজী কামাল হানাদারদের অস্ত্র কেড়ে নিয়ে গুলি করে পালিয়ে যেতে পারলেও আজাদ, জুয়েল, বাশার, সেকেন্দার ও মনোয়ারকে আটক করে হানাদার বাহিনী। একই রাতে এলিফ্যান্ট রোডের কনিকা বাড়ি থেকে আটক করা হয় শাফি ইমাম রুমি, সাইফ ইমাম জামি, শরীফ ইমাম সহ বাড়ির সব পুরুষ সদস্যকে। এলিফ্যান্ট রোডের ১ নম্বর টেনামেন্ট হাউস বাড়ি থেকে আটক হন গেরিলা মাসুদ সাদেক চুল্লু, পুরনো পল্টনের একটা বাসা থেকে আজিজুস সামাদ, মালিবাগের বাসা থেকে শামসুল হক, ফার্মগেট থেকে ধরা পড়েন আবুল বাশার। ৩০ আগস্ট ভোরের কয়েক ঘন্টা আগে ইস্কাটনের বাসা থেকে আটক করা হয় সৈয়দ হাফিজুর রহমানকে। এই সময় বাড়ি থেকে প্রচুর গোলা বারুদের সন্ধান পায় হানাদাররা। এদিন ভোরে রাজারবাগের ৩৭০ আউটার সার্কুলার রোডের বাড়ি থেকে আটক করা হয় সুরকার আলতাফ মাহমুদ, গেরিলা আবুল বারাক আলভি, লিনু বিল্লা, দিনু বিল্লা, নুহে আলম বিল্লা, খায়রুল আলম বিল্লা সহ মোট ৬ জনকে। ২৯ আগস্ট রাতে গেরিলাদের ধরতে ঢাকায় মোট ৪৪টি বাড়িতে অভিযান চালিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। আটক করা হয়েছিল ৩০ জনের মতো গেরিলা ও গেরিলাদের স্বজনকে। আটকদের নিয়ে যাওয়া হয়েছিল তেজগাঁও নাখালপাড়া ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন মিলিটারি টর্চার সেলে। এখানে ২টি ভবনের টর্চার সেলে আটক গেরিলাদের উপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। কিন্তু শত নির্যাতন সয়েও সহযোদ্ধাদের বিষয়ে কোনো তথ্যই প্রকাশ করেননি গেরিলারা। পরে বেশ কয়েকজন গেরিলা টর্চার সেল থেকে ফিরে আসতে পারলেও ফিরে আসেননি ক্র্যাক প্ল্যাটুনের দুর্ধর্ষ বীর মুক্তিযোদ্ধা বদি, রুমি, আজাদ, জুয়েল, হাফিজ, আলতাফ মাহমুদ, বকর, বাশার, বাকি ও সেকেন্দার হায়াত খান। তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। ২৯ ও ৩০ আগস্ট ক্র্যাক প্ল্যাটুনের অনেক দুর্ধর্ষ গেরিলা মুক্তিযোদ্ধা পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা পড়লেও ক্র্যাক প্ল্যাটুনের কার্যক্রম কখনোই বন্ধ হয়নি, বরং পাকিস্তানি সেনাদের চোখে চোখ রেখেই লড়াই করে গেছেন দুঃসাহসিক গেরিলা মুক্তিযোদ্ধারা। পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পর প্রথম দিকে অপারেশন তেমন চোখে না পড়লেও কিছুদিনের ব্যবধানেই মেলাঘর থেকে প্রশিক্ষণ নিয়ে আরও কয়েকজন গেরিলা ঢাকায় আসেন। এরপর প্রথম পর্যায়ের গেরিলা সহ আরও গেরিলা নিয়ে ক্র্যাক প্ল্যাটুনের অপারেশন আবারও পরিচালিত হয়। এই পর্বে ক্র্যাক প্ল্যাটুনের গেরিলারা ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায়, বিশেষ করে যাত্রাবাড়ি,
গোপীবাগ, দক্ষিণ ও উত্তরখান, মাদারটেক, গ্যান্ডারিয়া, বাসাবো, বাড্ডায় অসংখ্য অপারেশন করেন। সেপ্টেম্বর মাসের শেষের দিকে গেরিলারা সাভার রেডিও স্টেশন থেকে মানিকগঞ্জের বড়াল ব্রিজ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে ৪০০ ছেলেকে কাজে লাগিয়ে ৩১৯ জন রাজাকারকে আত্মসমর্পণে বাধ্য করেন। বেশ কিছু অপারেশনের পর গেরিলাদের ঢাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন করার দায়িত্ব দেওয়া হয়, যেন পাকিস্তানি সেনাদের সমস্ত রসদ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে হত্যাযজ্ঞ চালানোর জন্য ঢাকা শহরে থাকা হানাদারদের সব ঘাঁটি ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। তখন গেরিলারা কাকরাইল মোড়ের পেট্রোল পাম্প ধ্বংস করেন। অক্টোবরের প্রথম দিকে গেরিলারা সাভার রেডিও স্টেশনের সামনে হানাদারদের ৩টি লরি আক্রমণ করে ৩৭ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেন। ২৮ অক্টোবর ডিআইটি ভবনে অপারেশন চালিয়ে ভবনের চূড়ার কিছু অংশ ধ্বংস করেন মাহবুব আলী সহ কয়েকজন গেরিলা। সমসাময়িক সময়ে মুসলিম কমার্শিয়াল ব্যাংকে অপারেশন চালিয়ে শিমুলিয়া ট্রেনিং ক্যাম্পের জন্য অর্থ জোগাড় করেন গেরিলারা। নভেম্বরের দিকে ঢাকা শহরে হানাদারদের নির্যাতন বৃদ্ধি পেলে ক্র্যাক প্ল্যাটুনের গেরিলারা হানাদারদের উপর সরাসরি আক্রমণের সিদ্ধান্ত নেন। এই সময় ছিনতাই করা একটা গাড়িতে বিস্ফোরক লাগান গেরিলারা। পরে বায়তুল মোকাররম মসজিদের সামনে পার্ক করা পাকিস্তানিদের দুটি লরির মাঝে বিস্ফোরক সহ গাড়িটি রেখে অগ্নিসংযোগ করেন। দুপুর 12:30টার অপারেশন বায়তুল মোকাররমে 16 জন পাকিস্তানি সেনা নিহত হয়। এদিন দুপুর 3টার খবরে বিবিসি তা প্রচার করে। নভেম্বরে ক্র্যাক প্ল্যাটুনের গেরিলারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধের জন্য বিস্ফোরক বসান। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাস বন্ধ হয়ে যায়। এই অপারেশনের কয়েকদিন পর মালিবাগ রেল ক্রসিংয়ের পাশে রেল লাইন উড়াতে গেলে পাকিস্তানি সেনাদের সঙ্গে গেরিলাদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে পাকিস্তানি সেনাদের একটি সেকশন পুরোপুরি বিনষ্ট হয়। এর কয়েকদিনের ব্যবধানেই গেরিলারা শাহবাগের রেডিও অফিসে রেইড চালান। এই সময় বেশ কয়েকজন পাহারারত পাকিস্তানি সেনা নিহত হয়। 11 ডিসেম্বর ঢাকায় আমেরিকান সাংস্কৃতিক কেন্দ্র ইউসিস ভবনে দুর্দান্ত সফল অপারেশন চালান ক্র্যাক প্ল্যাটুনের গেরিলারা। একই সময় গুল টেক্সটাইল মিলের শত্রু বাংকারে হামলা করেন গেরিলারা। এই হামলায় 27 জন পাকিস্তানি সেনার মরদেহ খুঁজে পান গেরিলারা। 13 ডিসেম্বর রূপগঞ্জে মেজর হায়দারের সঙ্গে এস ফোর্সের অধিনায়ক কর্নেল শফিউল্লাহর দেখা হয়। কর্নেল শফিউল্লাহ মেজর হায়দারকে জিজ্ঞেস করেন, হায়দার, তোমার ছেলেরা এখানে ঘোরাফেরা করছে কেন? জবাবে মেজর হায়দার বলেন, স্যার, এরা 9 মাস ধরেই এখানে আছে, এদের সব চেনা। এই কথার মাধ্যমে প্রতীয়মান হয় গণমানুষের সঙ্গে মিশে যুদ্ধ করেছেন ক্র্যাক প্ল্যাটুনের গেরিলারা। পাকিস্তানি সেনারা কদাচিৎই তাদের দেখতে পেয়েছে। কিছু বুঝে ওঠার আগেই অপারেশন চালিয়ে ফের হাওয়ায় মিলিয়ে যেতেন তারা। গেরিলা আক্রমণের পাশাপাশি ক্র্যাক প্ল্যাটুনের কয়েকজন সদস্যকে ঢাকা শহরের গেরিলা তৎপরতা প্রচারের দায়িত্ব দেওয়া হয়, যেন ঢাকায় অবস্থানরত বিদেশিরা লড়াইয়ের বিষয়ে জানতে পারেন। বেশ কয়েকজন গেরিলা এই সময় সেগুনবাগিচা হাই স্কুল থেকে একটি সাইক্লো স্টাইল মেশিন ছিনিয়ে এনে গেরিলা নামের একটি ইংরেজি পত্রিকা বের করেন। প্রতি মাসে পত্রিকাটির 2টি করে মোট 7টি সংখ্যা বের হয়েছিল। এসব সংখ্যায় যুদ্ধের খবরাখবর লেখা থাকত। গেরিলারা পত্রিকাটি গোপনে ঢাকার বিভিন্ন বিদেশি সংস্থায় পাঠিয়ে দিতেন।